ঘুমিয়ে পড়ো, অনেক রাত হয়েছে। আয়রা বিড়াল ছানার মতো গুটিয়ে রইল প্রশস্ত বুকটায়। এই বুকটাতেই তো সে স্বর্গের সুখ পায়। তার পৃথিবীর এখানেই। ঝড়ের তাণ্ডব মাঝরাতের দিকেই থেমে গেছে। চারিদিকে এখন শীতল ঠান্ডা আবহাওয়া। চারিদিকে আজানের ধ্বনি জানান দিচ্ছে ফজর ওয়াক্তের। আরহান উন্মুক্ত বুকের ওপর শুয়ে আছে ঈশানী। আরহান মৃদু কণ্ঠে ডেকে ওঠে, ঈশানী। ঈশানী সেভাবেই কোনো রকম উচ্চারণ করে। আরহান ঈশানীর মাথায় চুলে হাত বুলিয়ে দিতে দিতে বলে, উঠে পড়ো, গোসল করা দরকার, আজান পড়ে গেছে। ঈশানী ঠোঁট ভেঙে কেঁদে ওঠে। দুর্বল কন্দনরত অবস্থায় বলে, প্রচুর ব্যথা, করবো না আমি গোসল। আরহান যেন তৃপ্তি পেল ঈশানীর কথায়। গালে এক পাশে ছড়িয়ে গেল। হুট করে উঠে ঈশানীকে কোলে তুলে নেয়। ঈশানী কুকড়ে গেল ব্যথায়, চোখ মুখ খিচে বন্ধ করে নেয়। আরহান গালে চুমু খেয়ে বলে, গোসলটা করতে হবে বউ, প্লিজ খেতো না, গোসল করে এসে ঘুমিও। ঈশানীর কান্না কমল না, আরো বাড়ল যেন। সেভাবেই বলে, আপনি খুব খারাপ, খুব পচা আপনি। আরহান গাল ভরে হাসল। ঈশানীকে গোসল করিয়ে বিছানায় শুইয়ে দিয়ে নিজেও গোসল করে নিল। ঈশানীও নিজের শরীরে ব্ল্যাঙ্কেট জড়িয়ে নিল। ঈশানীর ছোট্ট শরীর তার বক্ষতলে জড়িয়ে ধরে মাথায় হাত বুলিয়ে ঘুম পাড়িয়ে দিল ঈশানীকে। সারা রাতের ক্লান্তির পর নিমিষেই ঘুমিয়ে গেল সে। আরহান তার দিকে তাকিয়ে রইল কিছুক্ষণ, অনেকক্ষণ। তারপর ঈশানীর কপালে গাঢ় গম্ভীর চুমু এঁকে দিয়ে নিজেও ঘুমিয়ে পড়ল। নিস্তব্ধ রুমটার ফোনের কর্কশ শব্দে বেজে উঠল। ঘুম ঘুম চোখেই হাত বাড়িয়ে ফোনটা হাতে নেয় আরহান। স্ক্রিনে চোখ বুলিয়ে দেখে তার অ্যাসিস্ট্যান্ট কল দিয়েছে। সে রিসিভ করে, ঘুম জড়ানো ভারিক্কি কণ্ঠে বলল, ওপাশ থেকে কিছু বলা হলে তার উত্তরে শুধু ছোট্ট করে বলল, বিকেলে অ্যাপয়েন্টমেন্ট রাখো। কলটা কেটে গেল। আরহান সময়টা দেখে নিল, সকাল 10:38। ফোন রেখে নজর দিল ঈশানীর ওপর। মেয়েটা এখনো ঘুমে কাবু, তারই বাহুবন্ধনে। কিছুক্ষণ তাকিয়ে থাকলো, তারপর মৃদু স্বরে আদুরে করে ডাকলো, ঈশানী, ঈশানী। ঈশানী ঘুমের মধ্যেই একটু নড়ে চড়ে উঠল, তবে ঘুম ভাঙল না। আবার তলিয়ে গেল ঘুমে। আরহানের ঠোঁটের কোণে মৃদু হাসি। আবার ঈশানীর কানের কাছে আদুরে নরম কণ্ঠে বলল, এই বউ, বউ শুনছো বউ? ঈশানী চোখ মেলে চায়। সামনে তার নিজস্ব সুপুরুষ। হুট করেই কাল রাতের ঘনিষ্ঠ রোমাঞ্চকর মুহূর্তে ভেসে উঠে তার চোখের সামনে। লজ্জায় মরিমরি হয়ে সেই পুরুষটার বুকে মুখ লুকায়, যে তাকে ভাসিয়ে নিয়ে গিয়েছিল লজ্জার সাগরে। আরহান শরীর দুলিয়ে হেসে ওঠে যেন। সে জানে ঈশানীর লজ্জার কারণ। তারপর বলে, বউ উঠে পড়ো, আমাদের বেরোতে হবে। ঈশানী হুঁ বলে ওয়াশরুমে চলে যায়। ফ্রেশ হয়ে তারপর তৈরি হয়ে একেবারে বের হয়। আরহান ফ্রেশ হতে চলে যায়। বের হয়ে দেখে ঈশানী আয়নার সামনে দাঁড়িয়ে। আরহান গিয়ে পিছন থেকে জড়িয়ে ধরে। ঈশানী কাঁদো কাঁদো মুখ করে নিজের গলার দিকে আঙুল তাক করে বলে, কি করেছেন দেখুন তো, আমি বাইরে কিভাবে যাব? ছোট মা চাচু দেখলে কি ভাববে বলুন তো? আরহান ঈশানীর ঘাড়ে নাক ঘষে বলে, ভাববে, তাদের নাতি নাতি আসার সময় হচ্ছে। ঈশানীর গাল দুটো লজ্জায় রাঙা হলো। এই লোকের মুখে কিছুই আটকায় না। আরহান আবারও বলল, যাওয়ার সময় মলম কিনে দেব, লাগিয়ে নিলে চলে যাবে। ঈশানী ঘাড় কাত করল। সকালের নাস্তা করে তারা বেরিয়ে পড়ে। বাড়িতে পৌঁছাতে পৌঁছাতে তাদের দুপুর গড়িয়ে যায়। গিয়ে দেখে আয়রা চলে গেছে। তার সাথে দেখা না হয় একটু মন খারাপও হলো ঈশানীর। তবে সেটা বেশিক্ষণ টিকল না। তার মনে যে এখন শতরঙ্গা প্রজাপতি উড়ছে। তার বাস এখন নতুন রঙিন দুনিয়ায়। ঈশানীর সময় কাটছে কোচিং, পড়াশোনা, স্বামীর সাথে খুনসুটি ও ছোটমা নামক শাশুড়ির সাথে বিভিন্ন গল্প কাজ করে। এখন সে গৃহিণী হওয়ার চেষ্টা করে। আরহানের পছন্দের খাবার রান্না করা শেখে। প্রতিদিন কিছু না কিছু ট্রাই করে খাওয়ার। মোট কথা ঈশানীর দিন যাচ্ছে এখন স্বপ্নের মতো। এরই মধ্যে শোনা গেল আগামীকাল ঈশানীর রেজাল্ট বের হবে। সেই থেকে টেনশনে টেনশনে ঈশানীর হাত পা ঠান্ডা হওয়ার জোগাড়। রুম জুড়ে পায়চারি করে যাচ্ছে। একবার বসছে তো একবার উঠছে, একবার দাঁড়িয়ে কিছু ভাবছে, আবার হাঁটছে। আরহান ল্যাপটপে কাজ করছিল। ল্যাপটপ রেখে বউয়ের দিকে তাকালো। হাসি পেল তার খুব।
তবুও হাসলো না। হাসি সংবরণ করে কাছে ডাকলো ঈশানীকে। ঈশানী সামনে এসে দাঁড়ালে তাকে টেনে নিজের কোলে বসালো। তারপর আদুরে কণ্ঠে বলল, কি হয়েছে, এত অস্থির হচ্ছে কেন? ঈশানী ঠোঁট উল্টে বলে, যদি কালকে আমি ভালো রেজাল্ট না করি? আরহান হাসে। তারপর বলে, না করলে আর কি করার, বউ তো ফেলে দিতে পারবো না, বাবাকে বলে একটু রিক্সা কিনে নেবো। ঈশানী চযুক্ত শব্দ বের করে বলল। আমি সিরিয়াসলি বলছি কিন্তু। আরহান সেভাবেই বলল। আমিও তো। ঈশানী গাল ফোলালো, ঠোঁট উল্টে বসে থাকলো। আরহান ঈশানীর কোমর পেঁচিয়ে ধরে বলে, এত চিন্তা করো না, যা হবে ভালো হবে, আমার তোমার উপর বিশ্বাস আছে। ঈশানী কিচ্ছু বলল না, জড়িয়ে ধরল নিজের স্বামীকে। তবে তার চিন্তা গেল না। রাতটা প্রায় নির্ঘুম গেল। ভোর ভোর উঠে ফজরের নামাজ পড়েছে, সাথে 2 রাকাত নফল নামাজ। এখনো চিন্তায় হাত পা অসাড় লাগছে তার। 10টার দিকে মিথিলা কল দিল ঈশানীকে। ঈশানী রিসিভ করে কিছু বলার আগেই মিথিলা কেঁদে দিল। কাঁদতে কাঁদতে বলল, এই ইস্যু, তোর বাসায় আমাকে জায়গা দিস প্লিজ। ঈশানী ভ্যাবাচাকা খেয়ে রইল, মাথায় কিছু ঢুকলো না। অবাক হয়ে প্রশ্ন করল, কি হয়েছে, এভাবে বলছিস কেন? কান্নার হিড়িক বাড়ল মিথিলার। আবার বলল, বাবা বলে দিয়েছে প্লাস না পেলে বাসায় রাখবে না, রিক্সাওয়ালা দেখে বিয়ে দিয়ে দিবে। ঈশানীর ভীষণ হাসি পেল, কিন্তু পরক্ষণে আরহানের কথা মনে পড়ল। তারপর উদাস গলায় বলল, তোকে তো আঙ্কেল বলেছে, আমার বর আমায় কি বলেছে জানিস? ভালো রেজাল্ট না হলে নাকি ডাক্তারি ছেড়ে সে রিক্সা কিনবে, যাতে আমি রিক্সাওয়ালার বউ হতে পারি। মিথিলা ফিক করে হেসে ফেলল। তারপর কৌতুক করে বলল, তুই তো আমার থেকেও রিক্সে আসিস, ডাক্তার বর থেকে রিক্সাওয়ালা বর, ব্যাপারটা মন্দ না কিন্তু। ঈশানী খেকিয়ে উঠল। তারপর ধমকে বলল, বেয়াদব মহিলা, তোর বিয়ে হোক রিক্সাওয়ালার সাথে। মিথিলা শুধু খিলখিল করে হেসেছিল। পরে কল কেটে দেয়। আরহান ল্যাপটপ নিয়ে বসেছে লিভিং রুমের সোফায়। পাশেই বসে আছে জাহিদ চৌধুরী। তিনি খুবই আত্মবিশ্বাসী যে ঈশানী ভালো রেজাল্ট করবে। ইতিমধ্যে কয়েক কেজি মিষ্টির অর্ডার দিয়ে ফেলেছেন উনি। তিনি এখন আরামসে পায়ের ওপর পা তুলে বসে আছে। তার বিপরীত দিকে সোফায় বসে আছে ঈশানী, যার অবস্থা এখন প্রায় নাজেহাল। ভয়ে যেন কলিজা শুকিয়ে যাচ্ছে, ঘাম হচ্ছে অনবরত, বুকের ভেতর ধড়াস ধড়াস করছে। তার পাশেই বসে আছে মিনারা বেগম। তিনিও চিন্তিত। বিশেষত ঈশানীর চিন্তা দেখে সে আরও বেশি উদ্বিগ্ন। আরহানের ভাব মূর্তি বোঝা যাচ্ছে। আপাতত তার পূর্ণ দৃষ্টি ল্যাপটপে। কয়েকবার ট্রাই করেছে, তবে সার্ভার ডাউন দেখাচ্ছে। একটু সময় নিয়ে আবার ট্রাই করলো। এবার কাজ হলো। স্ক্রিনে ভেসে উঠল A+। আরহান তৃপ্তির হাসি হাসলো। কেউ দেখার আগেই মুখটা গম্ভীর করে ফেললো। তার থেকেও গম্ভীর কণ্ঠে বলল, তোমার ফলাফল এসেছে। ঈশানীর হৃৎপিণ্ড যেন ধুক করে উঠল। আরহানের গম্ভীর ও মলিন মুখ দেখে ধরেই নিল সে খুব ভয়াবহ খারাপ রেজাল্ট করেছে। কেঁদে ফেলল ঈশানী। মিনারা বেগম জড়িয়ে ধরলেন। আরহান বোকা বনে গেল। এখনো তো সে ভালো খারাপ কিছুই বলেনি, তার আগেই কান্না করছে। এই মেয়ে পাগল না কি? তারপর ব্যস্ত হয়ে বলে উঠল, এই মেয়ে, কাঁদছো কেন? তুমি A+ পেয়েছ? দেখো, এছে দেখো। ঈশানীর কান্না থেমে গেল। পর মুহূর্তে হিচকি তুলে আবার কান্না করে দিল। এবার আরহানকে বকল অনেক। জাহিদ চৌধুরী তো বেজায় খুশি। ঈশানীর মাথায় হাত বুলিয়ে উনি বাহিরে চলে গেলেন। এলাকার মিষ্টি বিলাতে হবে। মিনারা বেগমও উঠে রান্নাঘরে গেলেন। আরহান এসে বসলো ঈশানীর পাশে। ঈশানী যেন তেতে উঠল। চাপা গর্জে বলে উঠল, আপনি ভীষণ খারাপ, এভাবে কেউ ভয় দেখায়? আরহান ঠোঁটের কোণে হাসি। সেভাবেই বলল, আমি তোমাকে কিছু বলেছি ভালো খারাপ কিছু? তুমি তো আগে ভ্যা ভ্যা করে উঠলে। ঈশানের রাগ হলো খুব। ইদানিং সে রাগ, কষ্ট, দুঃখ, কান্না আর লুকিয়ে রাখে না। এই মানুষটার ছত্র ছায়ায় সে তার আবেগ পূর্ণরূপে মেলে ধরতে শিখেছে। এবারও তাই রাগ সংবরণ করল না। একদম হঠাৎ করে আরহানের বাহুর অংশ কামড়ে ধরল তো ধরল, আর ছাড়ল না। আরহান ব্যথায় চোখ বুজে নেয়, কিন্তু ছাড়ানোর চেষ্টা করে না। মিনিট 2 পর ঈশানী নিজেই ছেড়ে দেয়। এখন তার ভাল লাগছে। কত বড় সাহস তাকে ভয় দেখানো! কিন্তু পর মুহূর্তে জমে যায় আরহানের বলা শব্দে, এই কামড়ের শোধ আমি নেব, আর এমন জায়গায় নেব
পারবে না ঢেকে রাখতে, পারবে না কাউকে দেখাতে বউ। ঈশানীর ঢোক গিলল, দাঁত বের করে হাসার চেষ্টা করে কিছু বলতে নিলে মিথিলা কল দেয়। সেই কথা অসম্পূর্ণ রেখেই কল ধরে। ওপাশ থেকে মিথিলার উল্লাসিত আওয়াজ বুঝে যায় তারও ফলাফল আশানুরূপ। রাতে আরহান বেরোলো। সাধারণত হসপিটাল থেকে বাসায় এসে সে বাহিরে যায় না। ঈশানীর ফলাফল দেখে আরহান দুপুরের পর আজ চেম্বারে গিয়েছিল। ফিরে এসেছে রাত 9টায়। একটা কল এলো আর রাতের খাবার না খেয়েই আবার 10টার পরপরই সে বাহিরে গেছে। এটা নিয়ে ঈশানী ভীষণ চিন্তিত। সে টেবিলে খাবার নিয়ে অপেক্ষা করলো। ঘড়ির কাঁটার পেন্ডুলাম শব্দ করে জানান দিচ্ছে রাত 1টা। ঈশানীর এবার আরও চিন্তা হলো, সাথে কান্নাও পেল। 2 ফোঁটা অশ্রু গাল বেয়ে গড়ালো। টেবিলের ওপর হাত দুটো ভাঁজ করে দিয়ে তার উপর মাথা দিয়ে শুইল সে। কখন চোখ লেগেছে সে টের পায়নি। কলিং বেলের কর্কশ শব্দে ঈশানী লাফিয়ে উঠল। ঘড়ির দিকে তাকালো, রাত 3টা বেজে 15 মিনিট। সে ভাবলো আরহান এসেছে, দৌড়ে যায় দরজা খুলতে। কিন্তু দরজা খুলতেই তার হাসি হাওয়ায় মিলিয়ে যায়। দরজার সামনে আরহান দাঁড়ানো, তার পাশে দুর্বল জড়সড় হয়ে দাঁড়িয়ে আছে অলিভিয়া। ঈশানীর কলিজাটা এক মুহূর্তের জন্য ছ্যাত করে উঠল যেন। সে নির্বাক দৃষ্টিতে দাঁড়িয়ে আছে, দৃষ্টি কেমন যেন। আরহান অলিভিয়াকে নিয়ে ভেতরে প্রবেশ করতে করতে বলে, তুমি ঘুমাওনি কেন? ঈশানী যেন এখনো ভ্রমে আছে, গলা দিয়ে শব্দ বেরোচ্ছে না। আরহান অলিভিয়াকে যত্ন সহকারে সোফায় বসিয়ে দিল। এতক্ষণ মিনারা বেগম আর জাহিদ চৌধুরীও লিভিং রুমে এসেছে। এত রাতে অলিভিয়াকে দেখে তারাও অবাক। কপালে 4 ভাঁজ পড়েছে। কেউ কিচ্ছু জিজ্ঞেস করছে না। ময়নাকে দেখে আরহান বলল, ময়না, গেস্ট রুমটা একটু পরিষ্কার করে দে। তারপর জাহিদ চৌধুরীর দিকে তাকিয়ে বলে, বাবা, অলিভিয়ার বাবা আজ সন্ধ্যে ইন্তেকাল করেছে। জাহিদ চৌধুরী ইন্না ইলাহি রাজিউন বলে উঠলেন। অলিভিয়া ঢুকরে উঠলেন। মিনারা বেগম গিয়ে জড়িয়ে ধরলেন। অলিভিয়ার পাগলের মতো কাঁদতে কাঁদতে বলল, আন্টি, আমি এতিম হয়ে গেলাম আন্টি। আমার আর কেউ রইল না। আমি এই ত্রিভুবনে একা। কি হবে আমার আন্টি? বাবা কেন আমাকে সাথে নিল না বলুন না। মিনারা বেগম জড়িয়ে রইলেন অলিভিয়াকে। সান্ত্বনার বুলি আউড়ে বললেন, এভাবে বলতে নি মা, আল্লাহর অমনত আল্লাহ নিয়েছে। তুমি এইভাবে ভেঙে পড়লে হবে? বাবার জন্য দোয়া করতে হবে। আমরা আছি তো তোমার পাশে। অলিভিয়া সে রাতে মিনারা বেগমকে জড়িয়ে ধরে অনেক কেঁদেছিল। কাঁদারি কথা, মাকে হারিয়েছে জন্মের সময়। ছোটবেলা থেকে একমাত্র ছায়া ও শক্তি ছিল বাবা। সেই বাবাও ছেড়ে চলে গেল পৃথিবীতে। সে তো এখন নিঃস্ব। কিন্তু সেদিন কেন ঈশানী অলিভিয়ার জন্য মায়া লাগার বদলে ভয় পেয়েছিল? কেন এক অজানা কারণে তার মন গিয়েছিল? ভেতরে ভেতরে কুঁকড়েছিল মেয়েটা। কিন্তু এমন পরিস্থিতিতে কিভাবে রিয়েক্ট করবে সেটা বুঝে উঠতে পারেনি। সেভাবেই ঠাঁই দাঁড়িয়েছিল মূর্তি হয়ে। হৃদয়ে বয়ে যাচ্ছিল কাল বৈশাখীর ঝড়। ময়না এলো ঘর পরিষ্কার করে। মিনারা বেগম অলিভিয়াকে নিয়ে গেলেন রুমে। নিজে যত্ন সহকারে শুইয়ে ঘুম পাড়িয়ে দিয়ে তবেই নিজের রুমে গেছে। মহিলার মাতৃস্নেহ অনেক। যে কারোর কষ্টে তার হৃদয় কেঁদে ওঠে। ঈশানী তখনও মূর্তির মতো দাঁড়িয়ে। আরহান শরীর ক্লান্তিতে ভেঙে পড়েছিল। ঈশানীকে দাঁড়িয়ে থাকতে দেখে এগিয়ে গেল। ঈশানীর হাত ধরে জিজ্ঞেস করল, এখনো দাঁড়িয়ে আছো কেন? চলো রুমে চলো। আরহান হাত ধরে নিয়ে গেল ঈশানীকে। ঈশানী শুধু মূর্তির মতো ছুটল। তার হৃদয়ে দানা বাঁধা ভয়েরা। তার নিজের ওপর ভীষণ লজ্জা ও ধিক্কার জানালো। একটা অসহায় মেয়েকে ঘিরে কী সব চিন্তা করছে সে। নিশ্চয়ই তার মস্তিষ্ক বিকৃত হয়ে গেছে। কিন্তু তবুও ভেতর থেকে কারা যেন সমম্বরে চিলিয়ে ঈশানীকে বলছিল, সাবধান ঈশানী, সামনে বড় ঝড় আসতে চলেছে। এবার হয়তো তুই সেই ঝড়েই উড়ে যাবি। ঈশানীর ভেতর থেকে কেমন হু হু কান্নারা দোলাপাকা হয়ে আছে। সে উপরে স্বাভাবিক থাকলেও ভিতরে চলতে থাকলো এক দুর্বিষহ ঝড়। রাতের বাকি অংশ কাটল ঈশানীর ছটফটিয়ে। কিছুতেই সে শান্ত হতে পারল না।
রাতের আঁধার কেটে ভোরের সূর্য উদয় হলো। ধরণী একটু একটু করে উজ্জ্বল আলোয় ছেয়ে গেল। ঈশানী আর শুয়ে থাকতে পারল না, উঠে পড়ল। ফজরের নামাজ পড়ে ছাদে গেল হাঁটাহাঁটি করতে। ছাদে হাঁটতে গিয়ে ঈশানী থেমে গেল। দূরে একটা মেয়েলি ছায়া, কিছুটা ভয় ও কপাল কুঁচকালো সে। ধীর পায়ে এগিয়ে গেল। বুঝতে পারল অলিভিয়া দাঁড়িয়ে আছে। ঈশানী কিছু বলার আগেই অলিভিয়া সামনের দিকে তাকিয়ে বলে উঠল, এত সকালে ওঠা কি তোমার অভ্যাস, নাকি ঘুম আসছে না? ঈশানী একটু অবাক হয়ে পাল্টা প্রশ্ন করল। তুমি না তাকিয়েও কিভাবে জানলে আমি এসেছি? এতক্ষণে ঈশানী অলিভিয়ার পাশে গিয়ে দাঁড়িয়েছে। অলিভিয়া নীরস কণ্ঠে বলল, আইডিয়া করলাম। এত আত্মবিশ্বাসের সাথে? তুমিও আমার মতো না ঘুমিয়ে রাত অতিবাহিত করবে, আমার মন বলছিল। ঈশানী কিছু বলল না, শুধু চেয়ে থাকলো। কিছুক্ষণ নীরবতা চলল। তারপর ঈশানী সামনের দিকে তাকিয়ে বলে, আঙ্কেলের কি হয়েছিল? স্ট্রোক করেছে। অলিভিয়ার শুষ্ক নিষ্পাপ কণ্ঠ। ঈশানীর এখন এই মুহূর্তে ভীষণ মায়া হলো। বাবা মা হারানোর ব্যথা তো সে জানে, সে তো আরও ছোটবেলায় হারিয়েছে। ঈশানী যেন কোথাও জুড়ে গেল অলিভিয়ার দুঃখের সাথে। একটা তপ্ত নিঃশ্বাস ফেলে ঈশানী অলিভিয়ার হাতের ওপর হাত রেখে বলে, ভেঙে পড়ো না আপু, মৃত্যু একটা চিরন্তন অপ্রিয় সত্যি। এটাকে আমাদের সকলের গ্রহণ করতে হবে, 2 দিন আগে আর পরে। নিজেকে শক্ত করো আপু, ভেঙে পড়ো না। অলিভিয়া চাইল ঈশানীর দিকে। তার ছেলের হাসি হেসে সামনে তাকায়, তারপর বলে, এতিমদের ভেঙে পড়তে হয় না ঈশানী। এতিমরা ভেঙে পড়লে তাদের সান্ত্বনা দেওয়ার মতো কেউ থাকে না। তাই আমি ভেঙে পড়ব না, কারণ আমিও যে এতিম। ঈশানীর বুকটা হু হু করে উঠল, যেন নিজের প্রতিবিম্ব দেখছে। শরীরের প্রতিটি রন্ধ্র যেন মিছিল করে বলল, তুইও তো এতিম, তুইও নিষ্ঠুর দুনিয়ায় একা হে এতিম। অলিভিয়া চাইল ঈশানীর দিকে, আবার বলল, তোমাকে দেখে আজ আমার ভীষণ হিংসে হচ্ছে জানো। ঈশানীর ধ্যান থেকে বেরোলো। একটু আশ্চর্য হয়ে চাইল, চোখে তার প্রশ্ন, কিন্তু মুখে কিছু বলল না। ঈশানীর চাহনি দেখে অলিভিয়া নিজেই আবার বলল, আমিও এতিম, তুমিও এতিম, তবু তুমি পরিপূর্ণ অথচ আমি শূন্য। কেন এত তফাৎ বলো তো? ঈশানী এবার চুপ হয়ে গেল। অলিভিয়া আবার বলে, তুমি ভীষণ ভাগ্যবতী জানো ঈশানী। ঈশানী জিজ্ঞেস করল, কেন, মানে কিভাবে? অলিভিয়া ম্লান হেসে বলল, এই যে বাবা মা না থেকেও তাদের মতো আশ্রয়, নিজের ঠিকানা না থাকা সত্ত্বেও তুমি পেয়েছো একটা নিরাপদ ঠিকানা। আবার কাউকে না চাইতেও পেয়ে গেছো, যাকে 1000বার চেয়েও আমি পাইনি। তাহলে বলো তুমি ভাগ্যবতী কি না? এদিকে আমাকে দেখো, যাকে গত 8 বছর থেকে ভালোবাসি, যার বিরহে আমার হৃদয় দহন হচ্ছে প্রতি মিনিটে সেকেন্ডে, যাকে পাগলের মতো চাইলাম, তাকে পেলাম না। উপরন্তু একটা মাত্র শেষ অবলম্বন ছিল, সেটাও নিয়ে গেল উপরওয়ালা। তাহলে বলো তুমি ভাগ্যবতী কি না? ঈশানী তৃপ্তি হাসি হাসল, তারপর যেন বুক ফুলিয়ে বলল, হ্যাঁ ঠিক বলেছ, আমি আসলেই ভাগ্যবতী। সেই ছোট্টবেলায় বাবা মা হারিয়ে এই বাসায় এসেছিলাম। সেই ছোট্টবেলায় ছোট মামাকে নিজের মেয়ে করে কাছে টেনেছে, চাচু নিজের ছত্র ছায়া রেখেছে, নইলে আমি ঈশানী বোধহয় সেই ছোটবেলায় হারিয়ে যেতাম কোনো এক অন্ধকারে। আর আরহানকে পেয়ে তুমি ভাগ্যবতী নও? অলিভিয়া চট করে প্রশ্নটা করে। ঈশানী হাসি এবার বিস্তৃত হলো, গায়ের ওড়নাটা আরও আটসাট করে জড়িয়ে নেয়। তারপর বলে, অবশ্যই তাকে পেয়ে পূর্ণ আমি ভাগ্যবতী। তার মতো একজন মানুষকে পেয়ে যে কোনো মেয়ে নিজেকে ভাগ্যবতী ভাববে, তবে আমি নিজেকে ভাগ্যবতীর থেকে পূর্ণ মনে করি। উনি আমার জীবনকে পূর্ণতা দান করেছে, আমার ভেতরে নিজ সত্তার সাথে আমাকে পরিচয় করিয়েছে। তার আশেপাশে আমি আমার নিজেকে সবচেয়ে নিরাপদ মনে করি। উনি একজন আদর্শ ছেলে, দায়িত্বপরায়ণ স্বামী, একজন পাগলাটে প্রেমিক পুরুষ। আমার পূর্ণতা সব শেষে আমার নিরাপদ আশ্রয় সে। এমন একটা মানুষকে পেয়ে আমি কিভাবে ভাগ্যবতী না হই বলো?
আমি হয়তো ওনাকে বিয়ের আগে 1000 বার চাইনি আপু, তবে বিয়ের পর প্রতি নিঃশ্বাসে আমি রবের কাছে প্রার্থনা করি আমার শেষ নিঃশ্বাস অবধি যেন এই মানুষটার ছায়াতলে আমি থাকতে পারি। ঈশানীর চোখ পানিতে চিকচিক করছে। অলিভিয়া চেয়ে আছে, দুজনেই নিশ্চুপ। সকালের স্নিগ্ধ বাতাস ছুঁয়ে যাচ্ছে দুজনকে। একটা শিরশিরে অনুভূতি হচ্ছে। নিস্তব্ধ পরিবেশে হঠাৎ আওয়াজে এলো। তুমি এখানে কি করছো এত ভোরে? দুজনেই পিছনে ফিরল। আরহান দাঁড়িয়ে আছে, ঘুম ঘুম ফোলা ফোলা চোখগুলো ডলছে, চুলগুলো এলোমেলো। ঈশানী এগিয়ে গেল, তারপর বলল, আপনি উঠে এসেছেন কেন? তুমি উঠে এসছো কেন? চলো। ঈশানীর হাত ধরে চলে যেতে নিয়ে আবার পিছু ফিরে চায়। অলিভিয়াকে বলে, ঘুমিয়ে পড়ো গিয়ে, শরীর ক্লান্ত তোর। আরহান ঈশানীকে নিয়ে চলে যায়। অলিভিয়া তাদের যাওয়ার দিকে তাকে বিড়বিড় করে, এ কি দহনে পুরাচ্ছি আমি নিজেকে, এটাই কি তবে আমার ভবিতব্য? চৌধুরী বাড়ির পুরুষগণ চলে গেছে নিজ নিজ কর্মে। বাসায় আছে শুধু মহিলারা, মিনারা বেগম, ঈশানী, ময়না ও অলিভিয়া। অলিভিয়া প্রায় নিষ্প্রাণ হয়ে বসে আছে। পাশেই ছোট মা বসে আছে কাঁথা নিয়ে। ময়না রান্নাঘরে তরকারি কাটা বাচা করছে বোধ হয়। ঈশানী তৈরি হয়ে নেমেছে, কোচিংয়ে যাবে সে। ঈশানী নামতেই মিনারা বেগম চোখ রাঙালেন। ইস্যু খেয়ে যা, নইলে মার খাবি। ঈশানী নাকে মুখে কিছু খেয়ে বেরিয়ে পড়ল। অলিভিয়া সেদিক পানে তাকিয়ে রইল এক মনে। অলিভিয়া চৌধুরী বাড়িতে এসেছে 3 দিন আজ। তার বাবার কুলখানির আয়োজনে মিলাদ মাহফিল এবং এতিম বাচ্চাদের খাওয়ানোর ব্যবস্থা করেছিল। সেখানেই এসেছে আরহান এবং ঈশানী। ঈশানী এতিমখানার নিষ্পাপ বাচ্চাদের সাথে মিশে গেল। আনাহারের অনাদারে বড় হওয়া বাচ্চাগুলো আদর যত্ন স্নেহ পেয়ে ঈশানীকে মৌমাছির মতো ঘিরে ধরল। ঈশানীকে সেও বাচ্চাদের সাথে মিশে বাচ্চা হয়ে গল্পগুজব খেলাধুলায় মগ্ন। বুকে হাত বেঁধে সেই দৃশ্য দেখে যাচ্ছে আরহান। অলিভিয়া এসে পাশে দাঁড়ায়। আরহানের দৃষ্টি অবলোকন করে তাকায় সামনের দিকে, তারপর উদাস গলায় জিজ্ঞেস করে, ঈশানীকে ভালোবাসলি কিভাবে? আরহান দৃষ্টি সরায় না, ঈশানীর দিকে তাকিয়ে বলে, কোন উত্তপ্ত দুপুরে বোধ হয়। বোধ হয়। ভালোবাসা তো দিনকাল ক্ষণ দেখে হয় না। দৃষ্টি সরিয়ে অলিভিয়ার দিকে তাকাই এক পলক। আমাকে ভালোবাসনি না কেন তবে? খুবই করুণ শোনালো অলিভিয়ার কণ্ঠস্বর। আরহান এক পর্যায়ে পুরোপুরি দৃষ্টি নিপাত করে অলিভিয়ার দিকে, তারপর গম্ভীর কণ্ঠে বলে, তোকে ভালোবাসতে কখনো মন ছাই দেয়নি, কিন্তু ওকে নিয়ে আমার অবচেতন মন ভাবত। কেন ভাবত জানতাম না, তবুও ভাবত। কখনো সে উত্তর খুঁজে দেখিনি। এরপর হঠাৎ করে পরিস্থিতির চাপে বিয়েটা হয়ে গেল। আমি ওকে দায়িত্ব হিসেবে মেনে নিলাম। আপাতত দৃশ্যতে কিন্তু সবকিছু পরিবর্তন হতে শুরু করে। আমার অজান্তে, আমার অগোচরে ঈশানের প্রতি আমার দৃষ্টি পাল্টে গিয়ে সেখানে স্থান পায় একরাশ মুগ্ধতা, মাদকতা। ওর ব্যথায় ভেজা মুখশ্রী আমার হৃদয়ে বয়ে আনে ছুরির মতো তীক্ষ্ণ ক্ষত। তখন মনে হয় ওকে লুকিয়ে রাখি আমার বক্ষস্থলে। একদম অচৈতন্য মনে আমি হারিয়ে গেলাম মেয়েটার মাঝে। আরহান এক পর্যায়ে চোখ বন্ধ করে ফেলল, যেন কল্পনায় কিছু দেখে যাচ্ছে। প্রতিটা কথা যেন অলিভিয়ার হৃদয়ে ছুরির মতো বিদ্ধ হচ্ছিল, অথচ সে চুপ। ভেতরে ভেতরে ভেঙে পড়লেও মুখে তবু একটা চাপা হাসি ধরে রাখে। অনেকদিন পর আদর যত্ন পাওয়া বাচ্চাগুলো কিছুতেই ছাড়তে চাইল না ঈশানীকে। ঈশানীকে জড়িয়ে ধরে তাদের কত আবদার যেন চলে না যায়। ঈশানীও এক পর্যায়ে কেঁদে ফেলল। ইস, বাচ্চাগুলো ভালোবাসার কাঙাল, কেউ নেই তাদের ভালোবাসার। ঈশানীও জড়িয়ে ধরল, কেঁদে উঠল তারই সহচর্যদের জন্য। অবস্থা বেগতিক দেখে আরহান এগিয়ে আসলো, ঈশানীকে আগলে নিতে হাঁটু গেড়ে মাটিতে বসলো। এক হাতে ঈশানীকে জড়িয়ে অন্য হাতে কয়েকটা বাচ্চাকে আগলে নিল, তারপর বলল, আজ আপুকে যেতে হবে তো? তোমার কান্না করছে, তোমাদের আপু কষ্ট পাচ্ছে, তোমাকে সেরে চাও? সব বাচ্চা একসাথে মাথা নাড়ল, অর্থাৎ তারা চায় না। আরহান মৃদু হাসলো, তারপর আবার বলল, তাহলে কেঁদো না, আমি তোমাদের আপুকে আবার নিয়ে আসবো, প্রমিস। বাচ্চারা এবার খুশি হলো। ঈশানীও আরহানকে জড়িয়ে ধরল। কিছুক্ষণ পর তারা বিদায় নিয়ে গাড়িতে উঠল।
আরহান ঈশানীর মুখ চোখ টিস্যু দিয়ে মুছিয়ে দিল, তারপর পানি নিয়ে খেতে দিল। ঈশানী তখনও মন খারাপ করে আছে। আরহান ওর মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলল, খুব শীঘ্র আমি নিয়ে আসবো তোমায়, কেমন? মন খারাপ করে না। ঈশানী হাসলো একটু। তারপর আরহান গাড়ি চালানো শুরু করলো। অলিভিয়া ব্যাক সিটে ছিল। তাকে যেন কেউ ছুরিঘাত করলো। তার মনে হলো নিজের ভালোবাসাকে এভাবে অন্যের বাহুতে দেখার আগে তার মরণ হলো না কেন? সে যে ঘায়ের ওপর ঘা সইতে পারছে না। চৌধুরী বাড়ির ড্রয়িং রুমে চায়ের আসর বসেছে। চায়ের আসরে উপস্থিত রয়েছে জাহিদ চৌধুরী, মিনারা বেগম ও আরহান। চা বানিয়ে নিয়ে আসে ঈশানী। সিঁড়ি দিয়ে নামতে দেখা যায় অলিভিয়াকে। সে নিচে নেমে সোফার এক সাইডে বসে পড়ে। ঈশানী তাকেও এক কাপ চা দেয়। জাহিদ চৌধুরী চায়ের কাপে চুমুক দিচ্ছেন আর ছেলের সাথে টুকিটাকি ব্যাপারে কথা বলছেন। অলিভিয়া সকলের দৃষ্টি আকর্ষণের জন্য হালকা কাশি দেয়। তারপর বলে, আমি আবার লন্ডন ব্যাক করব। ওখানকার কয়েকটা হসপিটালে অ্যাপ্লাই করেছি, ভিসার জন্য চেষ্টা করছি। মিনারা বেগম মায়া ভরা মুখে বললেন, বিদেশ বাড়ি একা গিয়ে করবে কি? দেশেই থাকো। অলিভিয়া মলিন হেসে বলে, দেশেও আমি একা আন্টি। মিনারা বেগমের বড্ড মায়া হলো। সে অলিভিয়ার হাত ধরে বললেন, কেন, আমরা কি কেউ না? অলিভিয়া হাসলো। কান্না কেমন দলা পাকিয়ে আসছে। সে কান্না গিলে কোনো রকমে বললেন, আপনারা আমার সবচেয়ে আপনজন, কিন্তু দেশে থাকলে আমার আরও বেশি কষ্ট হবে আন্টি। বিদেশের মাটি ঠিক আছে আমার জন্য। একটু দম নিয়ে আবারও বলল, অনেক দিন হয়ে বাড়িতে থাকছি, ভিসা হয়ে যাবে খুব শীঘ্রই। তাই বাকি কয়েকটা দিন আমি বাবার বাসায় থাকতে চাই। কাল সকালে আমি চলে যাব। মিনারা বেগম নাকচ করলেন, কড়া করে বললেন, একদম না। যে কয়েকটা দিন দেশে আছো এ বাড়িতেই থাকবে। একা একা থেকে ওখানে আরো গুমড়ে মরবে। তাই এখান থেকে যাওয়া নেই। কিন্তু আন্টি। অলিভিয়া কথা শেষ করতে পারে না। তার আগেই জাহিদ চৌধুরী বলেন, শুধু তুমি সামনে, আর কোনো কিছু না। তুমি আমার আয়রা ঈশানীর মতো থাকতে কিসের বাধা তোমার? চলেই তো যাবে। যে কয়দিন আসো এখানেই থাকো। অলিভিয়ার চোখে পানি। একবার আরহানের দিকে তাকায়। আরহানও ওকে থাকতে বলে। না চাইতেও আগুনের তাপে তাকে থাকতে হবে। যে আগুন থেকে দূরে যাওয়ার এত আয়োজন, সেই আগুনেই আরও কিছুদিন দহন হতে হবে ভেবে দীর্ঘশ্বাস ফেলেছে। ঈশানীর সময় যাচ্ছে ব্যস্তভাবে। সামনেই তার ঢাকা বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা। সে খুব মনোযোগ দিয়ে পড়ছে। তার স্বপ্নের বিশ্ববিদ্যালয়ে তাকে চান্স পেতেই হবে। মাগরিবের নামাজ আদায় করে ঈশানী পড়তে বসেছে। কতক্ষণ সময় পেরোলো ঈশানী জানে না। তবে ধরণীতে আধার নেমেছে। খটখট শব্দ করে আরহান প্রবেশ করলো রুমে। তাকে দেখে ঈশানী বই রেখে এগিয়ে আসলো। লোকটা আসলে ঈশানীকে সামনে সামনে থাকতে হয় এমন না। আরহান বলেছে করতে, ঈশানী নিজে থেকেই করে। সারাদিনের পর লোকটার দেখা পাইছে। তার মন চাই সব ছেড়ে ছুড়ে শুধু লোকটার সাথে মিশে থাকতে। তখন আরহান কয়েকবার শক্তভাবে না করেছে যে পড়াশোনা বাদ দিয়ে এসব করতে হবে না, পড়াশোনা আগে। কিন্তু ঈশানী শুনলে তো, এই যেমন এখন বই রেখে উঠে এসেছে, টাওয়াল ও টি শার্ট এগিয়ে দিয়ে ছুট্টে নিচে গেছে ঠান্ডা পানি অথবা শরবত আনতে। আরহান সেটা খেয়ে শাওয়ারে যায়। ঈশানী সেই ফাঁকে কফি আনতে যায়। বেরিয়ে আসলে সেটা দেয়। আরহান কফি না নিয়ে আগে ঈশানীর কপালে চুমু দেয়। ঈশানীর হৃদয় শীতল পরশ বয়ে যায়। তারপর আরহানের ধমক খেয়ে আবার পড়তে বসে। এভাবেই যাচ্ছে ঈশানীর মিষ্টি মধুর ছোট্ট সংসার। রাত 11টা হবে বোধহয়। ঈশানী গিয়েছিল ছোটমার ঘরে। ছোটমার কোমরে ব্যথা হয়েছে। সে গিয়ে কিছুক্ষণ মালিশ করে দিয়ে আস্তে আস্তে 11:30 বেজে গেছে। নিজের রুমে ঢুকে ঈশানী হতবিহ্বল হয়ে পড়ে। দেখতে পায় অলিভিয়া তাদের রুমে। আরহানের আজকে মাথা ব্যথা হওয়ায় ওষুধ খেয়ে আগে আগে শুয়ে পড়েছে। আর অলিভিয়া ঠিক আরহানের মুখের ওপর ঝুঁকে আছে। কারোর আওয়াজ পেয়ে অলিভিয়া সোজা হয়ে দাঁড়ায়। ঈশানীকে দেখে অপ্রস্তুত হয়। তারপর অপ্রতিভ হয়ে বলে, আসলে আরহানের কাছে একটা দরকারে এসেছিলাম।
ও ঘুমোচ্ছে দেখে ডাকতে গিয়েছিলাম আর কি। ঈশানী শান্ত চোখে চেয়ে দেখল, তারপর কণ্ঠ গভীর করে বলে, ওনার মাথা ব্যথা, কালকে বলো আপু। অলিভিয়ার হাসার চেষ্টা করে বলে, ও আচ্ছা ঠিক আছে। বলেই এক প্রকার পালিয়ে চলে যায়। ঈশানী নারী হৃদয় মানল না। এটা কি স্বাভাবিক ঘটনা হিসেবে তার রাগ হলো, ভয় হলো। রুমের দরজা আটকে লাইট অফ করে সে আরহানের পাশে শুয়ে পড়ল। অনেকক্ষণ এপাশ ওপাশ করেও ঘুম আসছে না তার মন অস্থির হয়ে আছে। সে কি অহেতুক ভয় পাচ্ছে? আরহানকে হারানোর ভয়টা কি অহেতুক? এসব প্রশ্ন মস্তিষ্ক জরাজীর্ণ। তখনও একজোড়া হাত তার কোমর পেঁচিয়ে ধরল, কানের কাছে মুখ নিয়ে মৃদু ঘুম ঘুম কণ্ঠে বলে, কি ব্যাপার বউ, ঘুম না এসে কিসের এত অস্থিরতা? ঈশানীর এবার কেন যেন কান্না পেল। সে আরহানের বুকের ভেতর ঢুকে যাওয়ার চেষ্টা করল। সে তাই একটা চুমু দিয়ে বলে, আপনি ইদানিং আমার থেকে দূরে দূরে থাকছেন, এই দূরত্ব আমার সহ্য হচ্ছে না। আরহান অবাক হলো, এই মেয়ে কি বলে? এই মেয়ের থেকে দূরত্বের মানে জানে সে? আরহান আরো ঘনিষ্ঠভাবে ধরল ঈশানীকে, গলায় মুখ গুজে দিয়ে বলে, তোমার থেকে দূরত্বে যাওয়া অসম্ভব বউ। তোমার পরীক্ষার সামনে, সংসার স্বামীর থেকে তোমার মনোযোগ পড়াশোনা দেওয়া উচিত। ঈশানীর নিঃশ্বাস ভারী হলো। আরহানের মাথার পেছনে চুল আঁকড়ে ধরল। আরহান যেন কোনো অঘোষিত সংকেত পেল। নিজের ভালোবাসার সিক্ত করল ঈশানীকে, যেন সকল অভিযোগ মুছে দিতে যাচ্ছে প্রতিটা স্পর্শে। ঈশানী যেন নিজের ভয়কে, অস্থিরতাকে মেলে ধরল। মধ্যরাতের বদ্ধ ঘরে ভেসে গেল দুজনের প্রেমা সাগরে। আজকে কোচিংয়ে মিথিলা অন্যান্য দিনের চেয়ে অনেক বেশি চুপচাপ। ক্লাস চলছিল বলে ঈশানী বেশি গুরুত্ব দেয়নি। ক্লাস শেষ হলে ঈশানী সবার আগে মিথিলাকে চেপে ধরে। মিথিলা ঝরঝর করে কেঁদে দেয়, ঈশানীকে জড়িয়ে ধরে। সে অনেক অবাক হয়, এই মেয়ে কাঁদছে কেন? মিথিলা একটু সময় নিয়ে কান্না কমিয়ে বলে, আব্বুর বন্ধুকে আব্বু কথা দিয়েছে তার ছেলের সাথে আমার বিয়ে দিবে। ছেলে নাকি বাইরে যাবে, তাই কয়েকদিনের মধ্যে ঘরোয়াভাবে বিয়ে দিতে যাচ্ছে ঈশানী। মিথিলা আবার কেঁদে উঠল। ঈশানী বুঝল ব্যাপারটা, মিথিলাকে সামলিয়ে বলে, অব্র ভাইয়াকে বলেছি সে ব্যাপারে? মিথিলা এবার করুণ চোখে চাইল, তারপর বলে, ওর এমবিবিএস এখনো শেষ হয়নি ঈশানী, আমি কিভাবে ওকে কি বলবো? কিন্তু না বলে এইভাবে কষ্ট পেয়ে লাভ কি? ভাইয়াকে বল, আমার বিশ্বাস ভাইয়া একটা ব্যবস্থা করবে। ও কিছু করবে আমি জানি, কিন্তু ওর ক্যারিয়ার আমি কি করে রিস্কে ফেলি বল? তাহলে কি বিয়ে করে নিবি? মিথিলা আঁতকে ওঠে, তারপর বলে, কিছুতেই না, বিয়ে করলে একমাত্র ওকেই করব, কিন্তু আমার ভয় হয় বাবা কি মানবে? ঈশানী জিজ্ঞেস করে, না মানলে তবে? মিথিলা উত্তর দেয় না, চেয়ে থাকে শূন্যে। তখনই তার ফোন বেজে ওঠে। তার পাগল প্রেমিক কল করেছে। মিথিলার চোখ থেকে আরও 2 ফোঁটা তপ্তপ পানি গড়িয়ে পড়ে। ঈশানী চেয়ে দেখে প্রেমের বেদনা। আজ দিনটা শুক্রবার। ঈশানী কোচিংয়ে আজ সাপ্তাহিক টেস্ট আছে, যেটা বিকেলে হয়। মিথিলা 2 দিন থেকে কোচিংয়ে আসে না। সেদিনের অভ্রের সাথে সম্পর্কের কথা জানিয়ে দিয়েছে বাসায় সে, কিন্তু তার বাবা এই সম্পর্ক মানবে না। প্রথমটি সে কথা দিয়েছে তার বন্ধুর কাছে, কথার খেলাপ কোনো সম্ভব নয়। দ্বিতীয়ত অভ্রদের পরিবার তথাকথিত বড়লোক পরিবার নয়, তারা মধ্যবিত্ত। বাবার ছোট্ট একটা ব্যবসা আছে, সেটা দিয়েই ছেলেকে মানুষ করেছে। স্বপ্ন তাদের ছেলে মস্ত বড় ডাক্তার হবে, কিন্তু এতে পোষাবে না মিথিলার বাবার। তাই ভদ্রলোক মিথিলার বাড়ি থেকে বেরোনোতে নিষেধাজ্ঞা জারি করেছে। ঈশানীর সাথে কথা হয়নি সেদিন। কেঁদে কেটে এতটুকু বলার পর থেকেই ফোন বন্ধ মেয়েটার। ঈশানী এটা নিয়ে ভীষণ মন খারাপ, ও কষ্ট পাচ্ছে। ঈশানী রেডি হয়েছে। প্রতি শুক্রবার তাকে কোচিংয়ে নিয়ে যায় আরহান নিজে, আবার নিজে দাঁড়িয়ে থেকে নিয়ে আসে। যেহেতু শুক্রবার শুধু ওদের পরীক্ষা হয় 1 ঘন্টার। আজ আরহান সকাল থেকে বাড়ি নেই, অলিভিয়ার সাথেই গেছে। অলিভিয়া নিজের পিতৃ সম্পত্তির কিছু অংশ বিক্রি করতে চায় বিদেশে যাওয়ার আগে, সেটার জন্য আরহান গিয়েছে সাথে। সে এখনও অলিভিয়াকে নিয়ে ভয়ে আছে, কিন্তু সেরকম কোনো কিছু কখনো ঘটেনি বা তার নজরে পড়েনি। তাই সে ধরে নিয়েছে তার অবচেতন মনে কারসাজি এগুলো। সেদিন থেকে সে যথাসম্ভব এই ব্যাপারগুলোকে স্বাভাবিক নেওয়ার চেষ্টা করে, তবুও কিছু একটা
কিন্তু থেকেই যায়। ঈশানী জোর করে পাত্তা দিতে চায় না। সে তৈরি হয়ে বেরিয়ে পড়ে কোচিংয়ের উদ্দেশ্যে। ঈশানীর পরীক্ষা শেষ হয়েছে প্রায় 30 মিনিট হবে, কিন্তু আজ হঠাৎ আবার কোচিংয়ের চেয়ারম্যান এসেছে। তিনি তখন থেকে বক্তৃতা দিয়েই যাচ্ছে। প্রায় মাগরিবের আগে আগে তাদের ছেড়ে দেয়। ধরণীতে তখনও পুরোপুরি আঁধার নামেনি। ঈশানী বাহিরে বের হয়, চারিদিকে নজর বুলিয়ে দেখে গাড়ি নেই। ঈশানী ভাবলেও হয়তো এক্ষুনি চলে আসবে, তাই সে দাঁড়িয়ে অপেক্ষা করলো কিছুক্ষণ, কিন্তু সময় গড়িয়ে অনেকক্ষণ যাওয়ার পরও গাড়ির দেখা পায় না। ঈশানী এবার কপাল কুঁচকায়, একটু টেনশনও হয়, ভয় কাজ করে ভিতরে। তারপর উপরে স্বাভাবিক রেখে এগিয়ে যায় রাস্তার দিকে। উদ্দেশ্য রিক্সা নিয়ে চলে যাবে। রাস্তার মাঝে দাঁড়িয়ে সে একটি রিক্সা থামায়। জায়গায় নাম বলে সে উঠে পড়ে। শহরে তখন আঁধার নেমেছে। রাস্তার স্ট্রিট লাইটের উজ্জ্বল হচ্ছে চারপাশ। এরকম রাতের বেলা ঈশানী কখনো একা বের হয়নি। মনে তার একটু ভয় চাপলো, তবুও সে বেশি পাত্তা দিল না। কাছেই তো, সে ঠিক চলে যেতে পারবে। কিন্তু কিছু দূর যাওয়ার পর হঠাৎ রিক্সা থেমে গেল। ঈশানী রিক্সাওয়ালার উদ্দেশ্যে বলে ওঠে, কি ব্যাপার মামা, রাস্তার মাঝখানে থামিয়েছেন কেন? রিক্সাওয়ালা মামা ভয়ে ভয়ে বললেন। ঈশানী সামনে তাকায়, কয়েকজন ছেলে মুখোশ পরে দাঁড়ানো। ঈশানীর বুকের ভেতর ধক করে উঠল। আতঙ্কিত মুখে সামনে চাইল। এই রাস্তায় তুলনামূলক নির্জন, মানুষ কম, মাঝে কয়েকটা প্রাইভেট কার যাচ্ছে। ঈশানী নামে না। ছেলেগুলো সামনে এগিয়ে আসে। ভয়ে গলা শুকিয়ে আসে তার। ছেলেগুলো এসে ঈশানীর হাত ধরে নামায়। ঈশানী হাত ঝাড়া দিয়ে ওঠে, তারপর কর্কশ কণ্ঠে বলে, কে আপনারা? রাস্তা কেন আটকেছেন? হাত ছাড়ুন। ছেলেগুলো সমম্বরে হেসে উঠল। মাঝের একটা ছেলে নিজের মুখের গামছা নামালো। ঈশানীর শরীরে ভয় একটা ঝাঁকি দিল। আত্মার পানি শুকিয়ে গেল। তার ষষ্ঠ ইন্দ্রিয় তাকে ইঙ্গিত দিচ্ছে পালানোর জন্য। কোনো একটা অনিষ্ট হতে চলেছে। চারিদিকে কেমন যেন আধারের প্রলেপ পড়েছে। চারিদিকে মানুষের ছায়াও দেখা যাচ্ছে না। রিক্সাওয়ালা মামা ইতিমধ্যে নিজের যান বাঁচাতে পালিয়েছে। ঈশানীর মনে এতক্ষণ যতটুকু সাহস সঞ্চয় ছিল, সেটাও যেন হাওয়ায় মিলিয়ে গেল। সামনের মানুষটিকে দেখে সামনে দাঁড়ানো মানুষটি বিশ্রীভাবে হেসে উঠল। ঈশানীর মনে হলো যেন কোনো দৈত্য দাঁড়িয়ে তার সামনে। মুখ দিয়ে অস্পষ্ট বের হলো, রনি ভাই। রনি বিশ্রীভাবে হাসল। সেই স্বভাব সুলভ ভঙ্গিতে বলে ওঠে, হ্যাঁ ডার্লিং, আমি হিসেব চুকাতে এসেছি। ঈশানী ভয়ে 2 পা পিছিয়ে গেল। নির্জন রাস্তা, এতক্ষণ কয়েকটা প্রাইভেট কার গেলে এখন সেটাও দেখতে পাচ্ছে না। একদম ফাঁকা রাস্তা। ভয়ে ঈশানীর হৃদয় কামড় মারল। সে আর কিছু না ভেবে উল্টো পাশ ঘুরে দৌড় দিল। এই লোকগুলো নিশ্চয়ই তাকে ছাড়বে না। সে প্রাণপণে দৌড়ে যাচ্ছে। পেছন থেকে ছেলেগুলো দৌড়ানোর আওয়াজ ও বিশ্রী গালি শুনতে পাচ্ছে ঈশানী। তার শরীর গুলিয়ে উঠছে, শরীর অসাড় লাগছে। এমন সময় তার ফোন বেজে উঠল। ঈশানী দৌড়াতে দৌড়াতে ফোন বের করলো, যেন সে জানে কে কল করেছে। এমন ভঙ্গিতে কলটা রিসিভ করে বলে, আমায় বাঁচান প্লিজ, ওরা আমার পিছু নিয়েছে, বাঁচান। ঈশানীর নিঃশ্বাস ভারী হয়ে ওঠে দৌড়াতে দৌড়াতে। অপর পাশ থেকে আরহানের অস্থিরতাপূর্ণ আওয়াজ আসে, কোথায় তুমি? কারা পিছু নিয়েছে? ঈশানী ঠিক আছো? কোথায় আছো? ঈশানী হু হু করে কেঁদে দিল। একটা ইটের সাথে ধাক্কা লেগে পড়ে যায় সে। ব্যথায় চোখ মুখ খিচে ফেলে সে। ফোনের ওপাশ থেকে আরহানের ব্যস্ত ও অস্থির কণ্ঠ ভেসে আসছে। পিছনের লোকগুলো ইতিমধ্যে ঈশানীকে ঘিরে ধরেছে। ঈশানী ভয়ে ভয়ে তাকিয়ে কেঁদে বলে, আমায় ছেড়ে দিন প্লিজ, রনি ভাই ছাড়ুন আমায়। আরহান ফোনের ওপাশ থেকে শুনল ঈশানীর করুণ কণ্ঠস্বর আকুতি। রনি নাম শুনতেই সব বুঝে গেল। রক্ত মাথায় উঠে গেল। ফোনের মধ্যে চিল্লিয়ে বলে উঠল, কুত্তার বাচ্চা, ওকে স্পর্শ করবি না। রনি জানোয়ার বাচ্চা, ওকে স্পর্শ করবি না। হাত কেটে কুকুরকে খাওয়াবো। আবার বলে, ঈশানী, ঈশানী কোথায় আছো? আমাকে বলো। ঈশানীর ভয়ার্ত চোখে তাকায় রনির দিকে। সে যেন খুব মজা পেল আরহানের কথায়। গা দুলিয়ে হাসছে। ঈশানী ফোনটা হাতে নিয়ে কিছু বলতে নিলে রনি কেড়ে নেয়। তারপর ঈশানীর হাতের ওপর পা দিয়ে পিষে ধরে। ঈশানী ব্যথায় আর্তনাদ করে ওঠে। রনি সেভাবেই ফোন মুখের কাছে নিয়ে বলে, বড় ভাই রিল্যাক্স রিল্যাক্স, এত তারা কিসের? ভাবি আর দেবর একটু
কোয়ালিটি টাইম স্পেন্ড করব। এত উত্তেজিত হলে চলে? আরহান একটা অসাব্য গালি দিয়ে চিল্লিয়ে বলে, রনি, ওকে ছেড়ে দে, এর পরিণাম অনেক খারাপ হবে। ছেড়ে দে ওকে বলছে। রনি আবার হাসে। নির্জন রাস্তায় সেই হাসির ঝংকার ভয়ঙ্কর লাগে। রনি এবার চোখ দুটো লাল করে ঈশানীর হাতের ওপর পাটা আরেকটু পিষে ধরে বলে, ধর, পরিণামের আগে তোর বউটা নাই হয়ে গেল তখন। ওকে ছেড়ে দে রনি, ছেড়ে দে। এক পর্যায়ে আরহানের কণ্ঠস্বর করুণ শোনালো। রনি আবার হাসলো, যেন খুব মজা পেয়েছে সে। হাসতে হাসতে বলছে, আচ্ছা যা, ছেড়ে দিলাম, তুই আয়। তবে ওকে নিয়ে নিজেকে আত্মসমর্পণ করবি? তোর সাথেও তো অনেক হিসাব বাকি। হ্যাঁ হ্যাঁ, আমি রাজি। কোথায় আসতে হবে বল। ঠিকানা চলে যাবে তোর ফোনে, কিন্তু যদি বেশি চালাকি করে, পুলিশ অথবা অন্য কোনো ফোন দিয়ে আটিস, তাহলে তোর বউয়ের লাশও খুঁজে পাবি না। আরহান সঙ্গে সঙ্গে বলে, না, একা যাবো আমি। তুই শুধু বল ঈশানীকে স্পর্শ করবি না, কষ্ট দিবি না। আমি এক্ষুনি আসছি। রনি আর কিছু না বলে ফোন কেটে দেয়। এদিকে ঈশানীর প্রতিটা রন্ধ্রে ভয়রা জমাই বাঁধতে শুরু করে। সে মনে মনে আল্লাহকে ডেকে যাচ্ছে, গুলিয়ে ফেলছে অশ্রু এবং নিঃশ্বাস। রনি পা সরিয়ে ঈশানীকে এক ঝটকায় উঠিয়ে সোজা করে দাঁড় করায়। পাশ থেকে একটা ছেলে বলে, ভাই, ওই শালাই ধরে পুলিশ নিয়ে আসে। রনির চোখ জ্বলছে, যেন সে কোনো রক্ত পিপাসু কোনো শেয়াল। তারপর হিসিয়ে বলে, সেই ব্যবস্থাটাও করা আছে আমার, আগে এই শালিকে নিয়ে চল। ঈশানী আর্তনাদ করে মিনতি করল, রনি ভাই, আমার ছেড়ে দিন প্লিজ, আমি তো আপনার কোনো ক্ষতি করিনি। রনি বিকৃতভাবে হেসে উঠল। তারপর বলল, ক্ষতি করিসনি, তোর জন্য জেলে ছিলাম। আমার বাবা মা রাজনীতি থেকে মুখ থুবড়ে পড়েছে, অপদস্থ হয়েছে, তোর নাগল লেলিয়ে দিয়েছিস। এগুলো তোর কম মনে হয়? আজ সব কিছু প্রতিশোধ তুলব, প্রতিটি অপমানের, প্রতিটি আঘাতের। আসল খেলা তো শুরু হবে তোর নাগর আসার পর। কথাটা শেষ করে ঈশানীর বাহু চেপে ধরে। অপর একটি ছেলে ঈশানীর মুখে কষ্টে পিষে দেয় এবং মোটা রশ্মি দিয়ে তার হাত বেঁধে দেওয়া হয়। তারা ধীরে ধীরে ঈশানীকে টেনে নিয়ে যেতে থাকে নির্জন রাস্তায়, গভীর অন্ধকারে, এক ভয়াবহ রাতের দিকে। আরহান বেরিয়ে গেছে আধা ঘন্টা হবে। চৌধুরী বাড়িতে যেন নেমে এসেছে এক অদ্ভুতপূর্ব শোকাবহ নীরবতা। মিনারা বেগম থেমে থেমে কেঁদেই যাচ্ছেন তখন থেকে, আর থামার নাম নেই। অলিভিয়া সামলাচ্ছেন ওনাকে, কিন্তু মিনারা কেঁদেই যাচ্ছেন। শরীর খারাপ হওয়ার উপক্রম। সে জাহিদ চৌধুরীর কাঁধ ঝাঁকিয়ে কাঁদতে কাঁদতে বললেন, মেয়েটা কেমন অবস্থায় আছে আল্লাহ জানে। এর মধ্যে ছেলেটা একা একা চলে গেল। শুনছো, আমার ছেলে মেয়ে দুটোর কিছু হলে আপনার সাথে বোঝাপড়া করবো আমি। আপনি এখানেই দাঁড়িয়ে কেন কিছু করুন। কথাই যেন গুলিয়ে যাচ্ছে ভেতরে সব। জাহিদ চৌধুরী শক্ত হয়ে থাকলেও তার ভেতরে চলছে অস্বাভাবিক ভয়। অস্থির চিত্তে পায়চারি করে গেছে। ছেলের জীবনের ওপর রিস্ক নেওয়ার বিন্দুমাত্র সাহস তার নেই। তার উপর মেয়েটা তাদের হাতে বন্দি। হঠাৎই বুকে হাত দিয়ে বসে পড়লেন জাহিদ চৌধুরী। মিনারা বেগম স্বামীকে ধরলেন, আবার কেঁদে দিলেন। তার সোনার সংসারে কিসের নজর পড়ল? ছেলে মেয়ে, এখন স্বামী, সবাই অনিশ্চয়তার দ্বার প্রান্তে। সে কোথায় যাবে, কি করবে? তখনই ব্যস্ত পায়ে ছুটতে ছুটতে প্রবেশ করলো আয়রা। পেছনে ইয়াসিন যথাসম্ভব চেষ্টা করেছে তাকে সামলানোর। মাঝে সতর্ক বাণী ছুটেছে। আয়রা এসব শুনলে তো সে ছুটতে এসেছে। আস্তে যাও, পড়ে যাবে, আরও সাবধানে যাও, ব্যথা পাবে। বাবার অবস্থা দেখে এবার সেও কেঁদে দিল। ইয়াসিন শ্বশুরকে রুমে নিয়ে গেল, ডাক্তারকে কল করলো। তারপর আয়রাকে ডেকে বলল, জান, ভেঙে পড়ো না। মা ভেঙে পড়েছে, এখন তুমি ভেঙে পড়লে হবে? তোমাকেই তো সামলাতে হবে। আর তোমার ভিতরে যে ছোট্ট প্রাণটা আছে সেটাও তো ভয় পাচ্ছে। তুমি এদিকটা সামলাও। আমার এখন ভাইয়ের কাছে যেতে হবে। আমার বন্ধু স্পেশাল ফোর্সে আছে, ওকে আমি খবর দিয়েছি, সেখানে যেতে হবে। এদিকটা সামলে নাও সোনা। আয়রার কপালে চুমু দিল সে। আয়রা শব্দ করে কেঁদে দিল। ইয়াসিনকে জড়িয়ে ধরে বলল, ভাই আর ঈশানী। কান্নার দমকে আর কিছু বলতে পারল না, গুলিয়ে ফেলল সব। ইয়াসিন বলতেও দিল না, উল্টো সে বলল, হুশ, কান্দে না, কিচ্ছু হবে না ওদের। এবার আমাকে যেতে দাও, আরু কেঁদো না, বাবার কাছে যাও। আয়রাকে বুঝিয়ে সে বেরিয়ে গেল।
আয়রা বাবা মার রুমে গিয়ে দেখে মা জায়নামাজে বসেছে, বাবা অস্থির চিত্তে শুয়ে আছে। সেও মনে মনে আল্লাহকে ডেকে যাচ্ছে, ওদের হেফাজত চাইছে। শহর থেকে অনেকটা দূরে, যেন সভ্যতা থেকে বিচ্ছিন্ন এক লোকেশন। চারপাশে শুধু শূন্যতা আর নীরবতা। আশেপাশে নেই কোনো বাড়িঘর, নেই মানুষের অস্তিত্ব। মাঝখানে এক বিশাল খোলা মাঠ, যার শেষ প্রান্তে দাঁড়িয়ে আছে একটা পুরনো পরিত্যক্ত মিল কারখানা। জংধরা লোহার গেটটি ধাক্কা দিতে একটা কর্কশ শব্দ করল। নিস্তব্ধ পরিবেশে সেই শব্দ কেমন গা ছমছমে শিহরণ জাগালো। আরহান সেই গেট ধাক্কিয়ে ভেতরে যায়। কারখানাটা সম্ভবত কোনো পুরনো লোহার কারখানা, বেশ উঁচু বিল্ডিং। অন্ধকারের চারপাশে ঠিক ধারণা করতে পারল না সে। মোবাইলের ফ্ল্যাশ জ্বালিয়ে উপরে যায় সে। দোতলা সিঁড়ি মারিয়ে 3 তলায় উঠে থেমে যায়। রনির দেওয়া বার্তা অনুসারে এখান থেকে তার লোক এসে নিয়ে যাবে তাকে। আরহান 2 মিনিট দাঁড়িয়ে থাকলে সামনে থেকে দুটি মানব ছায়া দেখতে পায়। লোক দুটোর হাতে পিস্তল। সেটা আরহানের মাথার পেছনে ঠেকিয়ে সামনে যেতে ইশারা করে। আরহান 2 হাত উঁচু করে সামনে এগিয়ে যায়। তাদের নির্দেশনা উচিত। তার ভেতরে অস্থিরতা। না জানি মেয়েটার কি অবস্থা। তার ঈশানী কি ভয়ে গুটিসুটি মেরে আছে? এই জানোয়ারগুলো কিছু করেনি তো? নানা রকম প্রশ্ন ও চিন্তা জর্জরিত তার ভেতর। তাকে নির্দিষ্ট কামরায় নিয়ে যাওয়া হলো। আরহান একবার চোখ বুলিয়ে পুরো ঘরটা দেখল। বেশি কিছু নেই। 2-1টা পুরনো জংধরা মেশিন, একটা চৌকি যেটার ওপর রনি বসে আছে। পাশে 2জন ছেলে মিলে তাস খেলছে, যেন পিকনিক করতে এসেছে তারা। সে পুরো ঘরে নজর ঘুরিয়ে ঈশানীকে কোথাও পেল না। তাকে এগিয়ে নিয়ে যাওয়া হলো। রনি খেলা থামিয়ে তাকালো আরহানের দিকে। ঠোঁটে হাসি রেখে একটা লম্বা সালাম দিল। আসসালামু আলাইকুম বড় ভাই। আরহান শান্ত কণ্ঠে জিজ্ঞেস করে, ঈশানী কোথায়? কোথায় রেখেছিস ওকে? রনির শরীর দুলিয়ে হাসে, তারপর বলে, এত ব্যস্ত হয়েছে পড়ছেন কেন বড় ভাই? আগে আপনার ছোট্ট হিসাবটা মিটিয়ে নেই, তারপর না হয় আমার ডার্লিং সরি আমার ভাবির সাথে দেখা করবেন। আরহান অসভ্য গালি দিয়ে বলে, আগে ঈশানীকে আমার সামনে নিয়ে আয়। ওকে ঠিকঠাক না পেলে তোর বুক চিরে রুহ বের করে আনবো আমি, হারামজাদা। রনি আবার হাসে, যেন কোনো মজার কৌতুক শুনছে সে। তারপর হঠাৎ তার চোখে মুখে নেমে আসে ঘোর অন্ধকার। চোখ লাল করে বলে ওঠে, আমার একটা ইশারায় তোর খুলি উড়ে যাবে, আর তুই আমার রুহু বের করার হুমকি দিচ্ছিস? শালা মরতে এসেও তেজ কমে না। তোর বউকে যত্নে রেখেছি একমাত্র তোর সামনে, তোর বউকে আদর করবো বলে। এখনও স্পর্শ করিনি। সেদিন তো তোর বউকে কিছু ছিল না, তাও একটা মেয়ের জন্য আমাকে মেরেছিলি। আজ সম্পর্ক সেই মেয়ে তোর, আর তাকেই তোর সামনে স্পর্শ করব। প্রতিটি অঙ্ক ঝলসে দেব, তুই শুধু দেখবি। আরহান তার নিজেকে থামাতে পারল না। এগিয়ে গিয়ে মুঠি করে ধরে রনির কলার চেপে বলে, চুক্তি ছিল আমি আসলে ওকে ছেড়ে দিবি। ওকে ছেড়ে দে, নাহলে তুই বেঁচে ফিরতে পারবি না, জানোয়ারের বাচ্চা। রনি আবার হাসে। তার বিশ্রী হাসিতে রক্ত গরম হয় আরহানের। নাক বরাবর এক ঘুষি মারে। পেছনে 2টি ছেলে তেড়ে আসে আরহানকে ধরতে। রনি হাত দিয়ে ইশারা করে পিছিয়ে যেতে। ছেলে দুটো পিছিয়ে যায়। তারপর নিজের রক্ত মুছে সোজা হয়ে দাঁড়ায় রনি। গা দুলিয়ে বলে, শালাল তো সাহসের দাঁত দিতে হচ্ছে। তোর বউ আমার জিম্মায়, তবুও তেজ কমে না। মেরে দিই তোর বউকে, তারপর সাহস দেখা। আরহান বোধহয় দমলো এবার। দাঁত কিড়মিড় করে বলল, ওকে আমার সামনে আন, আমি ওকে ঠিকঠাক দেখতে চাই, তারপর যা খুশি করিস। রনি হাত দিয়ে ইশারা করতে 2টো ছেলে ঈশানীকে নিয়ে আসে। মুখে কষ্টিপ, হাত বাঁধা চেয়ারের সাথে। আরহান হন্তদন্ত হয়ে দৌড়ে যায় সেদিকে। কিন্তু তখনই রনির লোকেরা ঈশানীর মাথায় বন্দুক তাক করে। থেমে যায় আরহানের কদম। ঈশানী অশ্রুসিক্ত চোখে তাকিয়ে আছে। বুকটা ভেসে যাচ্ছে তার, দুমড়ে মুচড়ে যাচ্ছে। মুখে কষ্টিপ থাকার কথা বলতে পারছে না সে, শুধু উ করে যাচ্ছে। হাত পা ছেঁড়ার চেষ্টা করে যাচ্ছে নিরন্তর। রনি এগিয়ে আসে আরহানের দিকে। আরহানের হাঁটু বরাবর লাথি দেয়। ঈশানীর দিকে মনোযোগ থাকায় সে দুর্বল হয়ে হাঁটু ভেঙে বসে পড়ে। রনি ক্ষিপ্ত হয়ে বলে, দেখছিস বউকে? এবার তাহলে তোর আর আমার হিসেব বরাবর যাক।
ঈশানী কাতরিয়ে উঠে। আরহানকে ধরার জন্য যেন ছুটতে আসতে চাইছে সে, কিন্তু পারছে না। রনি আবার পিঠ বরাবর লাথি দিয়ে বলে, তুই যতক্ষণ মার খাবি ততক্ষণ তোর বউয়ের শ্বাস চলবে। ঈশানী ছটফটিয়ে উঠে, যেন বলতে চাইছে, আপনি চলে যান, আপনার এই অবস্থা আমি সইতে পারছি না, চলে যান আপনি। কিন্তু কিচ্ছুই বলতে পারল না। মুখে শুধু উ করতে থাকলো, করে গুঁগিয়ে যাচ্ছে। রশি ছিঁড়ে চেয়ার ভেঙে যেন আরহানের কাছে যাওয়ার প্রয়াস করে যাচ্ছে সে, কিন্তু বরাবর ব্যর্থ হচ্ছে। শহর থেকে অনেকটা ভেতরের দিকে নির্জন জনমানবহীন জায়গায় সেই পরিত্যক্ত লোহার কারখানাটি। ইয়াসিন তার পরিচিত স্পেশাল ফোর্স নিয়ে ইতিমধ্যে সেই কারখানাটি ঘিরে ধরেছে। ভেতরের পরিবেশ আন্দাজ না করে তারা কোনো পদক্ষেপও নিতে পারছে না। এতে করে জানের ঝুঁকি হতে পারে তাদের। প্রতিটি পদক্ষেপ নিতে হবে ভেবে চিনতে, সতর্কতার সাথে। ইয়াসিন খুবই বিচলিত ও ভীতু, কিন্তু এভাবে দাঁড়িয়ে থাকার মতো মানসিকতা নেই। সেও এগিয়ে যাচ্ছে সেদিকটায়। চারিদিকে ঘোর নীরবতা, অমানিসায় শরীরের লোমকূপ দাঁড়িয়ে যাচ্ছে। ভেতরে দুজন মানুষ জীবন মরণের দ্বার প্রান্তে। রনির দুজন লোক আরহানের 2 হাত চেপে ধরে আছে, আর রনি একধারে মেরে যাচ্ছে আরহানকে। সে নিশ্চুপ নির্জীব হয়ে তাকিয়ে আছে ঈশানীর দিকে, যার মাথায় বন্দুক ঠেকিয়ে রেখেছে একজন পাষণ্ড লোক। ঈশানী ছটফট করছে, যেন মারগুলো আরহানকে নয়, তাকেই মারা হচ্ছে। এক পর্যায়ে থেমে গেল রনি। তার লোককে ইশারা করলো ঈশানীর মুখের কষ্টিপ খুলে দিতে। সেই লোকটি আদেশ অনুযায়ী কাজ করলো। ঈশানী চিল্লিয়ে বলে উঠল, ছেড়ে দিন ওনাকে, উনি আপনার কিচ্ছু করেনি, আপনার ক্ষতি আমি করেছি, ওনাকে ছেড়ে দিন, আল্লাহর দোহাই লাগে ছেড়ে দিন ওনাকে। কানতে কানতে নিঃশ্বাস আটকে যাওয়ার উপক্রম ঈশানীর। আরহান চেয়ে দেখল তার প্রাণভোমরার আকুতি করুণ আর্তনাদ। রনি পৈশাচিক হাসল, বিকৃতভাবে বলল, আরও চিল্লা, তোর নাগরকে মেরে শান্তি পাচ্ছিলাম না, তুই চিল্লাবি আর তোর নাগরকে রক্তাক্ত করব, তাতেই না ফিল আসবে? চিল্লা, আরও বেশি চিল্লা। ঈশানী ঘর কাঁপিয়ে কেঁদে উঠল, আকুতি মিনতি করে গেল তার নিজের মানুষটার জন্য। রনি এবার হাতে একটা হকি স্টিক নিল, আরহানের হাঁটু বরাবর মেরে দেয়। সে হাঁটু ভেঙে বসে পড়ে। ঈশানীর আর্তনাদ চিল্লানোর শব্দ আরও বেড়ে যায়। সে আরহানকে অনুরোধ করে বলে, আপনি উঠুন প্লিজ, আমি দেখতে পারছি না, মরে যাবো আমি, আপনি উঠুন। আরহান একটা শব্দ করে না। রনি ওকে বেগতিক মারতে থাকে। এক পর্যায়ে ক্লান্ত হয়ে বসে পড়ে কাঠের চৌকিতে। আরহানের অবস্থা তখনও নির্জীব কোনো বস্তুর মতো, যেন যখন তখন জান বেরিয়ে যাবে। কপাল চুইয়ে রক্ত বের হচ্ছে, ঠোঁটের কোণে কেটে রক্ত বেরোচ্ছে, হাত ও পা ছিলে ছুলে খুলে যাওয়ার উপক্রম। ঈশানী কাঁদতে কাঁদতে সেও নিষ্প্রাণ। মনে মনে আল্লাহকে ডাক ছাড়া কোনো উপায় পাচ্ছে না সে। রনি আবার উঠে দাঁড়ায়, আরহানের সামনে গিয়ে এক হাঁটু গেড়ে বসে তার চোয়াল শক্ত করে চেপে ধরে বলে, চোখ খোল শালা, এটা তো শুধু আমাকে মেরেছিস, সেটার হিসেব চুকলো। আর সামনে এখন তোর বউয়ের শরীর প্রতিটি ভাঁজে আমার স্পর্শ করব, দেখবি না তুই? ওঠ শালা, চোখ খুলে দেখ। যেই মেয়েকে স্পর্শ করার জন্য তুই আমাকে এসব শুরু করেছিস, সেই মেয়ে আজ পুড়িয়ে আমি সব শেষ করব, তাও চোখের সামনে। ওঠ, চোখ মেলে তাকা শালা। শেষের কথা বলে জোরে লাথি দেয় আরহানের পেটে। আরহান কেসে ওঠে, মুখ দিয়ে রক্ত বের হয়। রনি পা ঘুরিয়ে অগ্রসর হয় ঈশানীর দিকে, কিন্তু পা আর সামনে আগায় না। পেছনে ঘুরে দেখতে পায় আরহান তাকে ধরেছে এক হাতে। রনি গা দুলিয়ে হাসে, যেন খুবই মজার কিছু ঘটেছে। বিড়বিড় করে বলে, শালা ভাঙবে তো মস্কাবে না, আজ ওকে ভেঙে গুড়িয়ে দেব। আরহান দুর্বল চিত্তে বলে, ওর দিকে এক পা বাড়ালে তোর পা কেটে কুত্তাকে খাওয়াবো, ওকে স্পর্শ করলে তোর হাত আমি পুড়িয়ে দেব। রনি পা ঝাড়া দিয়ে হাত সরিয়ে দেয়, এগিয়ে যায় ঈশানীর দিকে। তৎক্ষণাৎ একটা মরিচা ধরা রড ঘূর্ণি খেয়ে এসে ধাক্কা মারে ঈশানীর পাশে দাঁড়ানো লোকটার হাতে। তার হাত থেকে বন্দুকটা ছিটকে মেঝেতে পড়ে যায় ধাতব ধ্বনিতে। আরহানের পাশে দুজন বিশাল দেহের লোক তেড়ে আসে। আরহান 2 পা দিয়ে দুজনকে লাথি দেয়। সাময়িকভাবে তারা ছিটকে পড়লেও তেড়ে আসে আরহানকে ধরতে। আরহান 2 হাত শক্ত করে ধরে রাখে। রনি এগিয়ে আসে আরহানের দিকে, আরহানের গলা চেপে ধরে বলে, শুয়োরের বাচ্চা, বেশি লাফালাফি করলে ওখানেই তোর জান নিয়ে নেব।
তখন দেখিস তোর বউকে বেশ্যাগিরি করতে। আরহান থুতু মারে রনির মুখে, তারপর ক্রোধে চিল্লিয়ে বলে, রনি, কসম আল্লাহর, ওকে স্পর্শ করলে তোদের চার নিতে দুবারও ভাবন। ওকে স্পর্শ করবি না, ওকে ছেড়ে দে। তোর আমার হিসেব আছে, আমার সাথে মিটিয়ে নে। রনির ক্ষোভ আরহানের নাক বরাবর ঘুষি মারে, আরো কয়েকটা ঘুষি লাথি দিয়ে আবার যায় ঈশানীর কাছে। এতক্ষণে আরহানের অবস্থা করুণ, সে ঝুঁকে পড়েছে, পাশের দুটো লোকের সাহায্যে দাঁড়িয়ে আছে শুধু। রনি এগিয়ে যায়, গিয়ে একটানে ওড়না কেড়ে নেয় ঈশানীর। ঈশানীর ঢুকরে কেঁদে ওঠে। আরহান নিভু নিভু চোখে দেখছে। রনি যেই ঈশানীর গায়ে স্পর্শ করতে যায়, আরহানের শরীরে যেন অসুরের শক্তি ভর করে। সে দুটো লোককে ঝটকা দিয়ে সরিয়ে দৌড়ে যায় রনির কাছে। রনির ঘাড় বরাবর লাথি দিলে সে মুখ থুবড়ে পড়ে। এলো পাথাড়ি মারতে থাকে রনিকে। পেছন থেকে দুইজন লোক এসে ধরে আরহানকে। তারা ছাড়াতে ব্যর্থ হয়। আরহান কাঁধ ছাড়া দিয়ে ওদের সরিয়ে দেয়। আরহান পাগলের মতো মারতে থাকে রনিকে, কিন্তু দুই তিনটে লোকের সাথে সে পারে না, তার ওপর সে জখমি। তারা এসে ছিন্ন করে নিয়ে যায় আরহানকে। তাকে আলাদা করলেও সে সমানে রনিকে গালি ও সাবধান বাণী দিয়ে যাচ্ছে। এদিকে রনি উঠে দাঁড়ায়, মুখে রক্ত থুতুর সাথে ফেলে দিয়ে ক্ষিপ্ত নজরে তাকায় আরহানের দিকে। এগিয়ে গিয়ে আরহানকে আবার এলো পাথাড়ি মারতে থাকে। ভেসে আসে ঈশানীর ক্রন্দনরত চিৎকার, আর্তনাদ, আকুতি। নিমিষেই বদ্ধ রুম হয়ে ওঠে যেন কোনো জাহান্নাম। রনি পৈশাচিক আনন্দ নিয়ে মারতে থাকে আরহানকে, কিন্তু রুমটা হঠাৎ থমথমে হয়ে যায়। বিকট এক শব্দে রনির দলবল নিশ্চুপ চমকে ওঠে। একে একে সব লোক পড়ে যেতে থাকে। কেউ বুঝে ওঠার আগেই গুলির নিঃশব্দ শব্দ যেন বাতাস ছিঁড়ে এগিয়ে আসে। রনি ঘুরে তাকিয়ে দেখে দুইজন, তিনজন, পাঁচজন, মুখে মুখোশ, গায়ে কালো ট্যাকটিক্যাল পোশাক, হাতে সাইলেন্সার লাগানো সাব মেশিন গান, স্পেশাল ফোর্স। রনি তাকিয়ে দেখে, কিন্তু তার মুখে ভয়, বিচলিত, আতঙ্ক অথবা বিস্ময় কিছুই নেই। বরং আরহানের দিকে তাকিয়ে অদ্ভুতভাবে হাসে সে। তার পাশে দুজন লোকের হাতে গুলি লেগে মাটিতে লুটিয়ে পড়েছে। ঈশানের পাশের লোকটা স্পেশাল ফোর্সের হাতে বন্দি। ইয়াসিনও উঠে এসেছে। সে ঈশানের হাত পা খুলে দিচ্ছে চেয়ার থেকে। ঈশানী যেন এক আশার আলো পেল। স্পেশাল ফোর্সের একজন লোক সতর্ক বাণী হিসেবে ছুড়ল। রনি তাকায় অফিসারের দিকে, বিশ্রীভাবে হেসে বলে, গুলি করবেন স্যার, করেন। আমি রনি শিকদার, মৃত্যু ভয় পাই না, তবে মরণের আগে আমার এটা নিয়ে কিন্তু আমি কষ্ট পেয়েছি। অভিনয় করে মুখ ছোট করে ফেলল। আরহান তখনও মাটিতে লুটানো। সে উঠে ঈশানীর কাছে যেতে নিলে রনি পা দিয়ে ফেলে দেয় তাকে। তারপর আরহানের মাথায় বন্দুক ঠেকিয়ে আবার হিংস্রভাবে বলে, আমি যদি আজ নিজে মরি তবে মরলাম, কিন্তু ওদের মৃত্যু নিশ্চিত করে তা তবেই মরব। তখন স্যার আপনারা ভাববেন একজন মরবে না, দুজন মরবে। ঈশানী চিৎকার করে ওঠে, দৌড়ে আসতে চায় আরহানের কাছে, কিন্তু দীর্ঘক্ষণ চেয়ারে হাতে বাঁধা থাকায় তার হাত পা ঝিমিয়ে গেছে। তৎক্ষণাৎ বল না পেয়ে পড়ে গেল সে। ঈশানী দৌড়াতে চায়, কিন্তু শরীর আর সাড়া দেয় না। চোখ দিয়ে নেমে আসে নিঃশব্দ কান্না, ঠোঁট কাঁপে। রনি ঈশানীকে দেখে বলল, এক পা এগুবি তো তোর নগরের খুলি উড়িয়ে দেব। ঈশানী ওখানে বসেই কাঁদতে থাকে। ফোর্সের লোক রনিকে বলে, বলেছিলাম না আজ এখানে ওদের মরণ নিশ্চিত, আজ ওদের মরণ হবেই। রনি হাসল, বিশ্রীভাবে এক পৈশাচিক হাসি হাসল। কিছু বলতে নেওয়ার আগেই আরহান আঘাত করল তাকে। মুখ থুবড়ে পড়ে গেল রনি। আরহান দৌড়ে যায় ঈশানীর কাছে। ঈশানীকে জড়িয়ে ধরে, যেন তার আত্মার রুহু ফিরে এসেছে। ঈশানী আরহানকে জড়িয়ে ধরে হাউমাউ করে কেঁদে দেয়, প্রতিটা ক্ষতে চুমু বসায়। ওদিকে রনি পড়ে যাওয়ার সাথেই ফোর্স লোক তাকে ধরে ফেলে, কিন্তু রনি তাদের ধাক্কা দিয়ে বেরিয়ে যায়। তার পিছু নেয় ফোর্সের লোকেরা। পুরো বিল্ডিং জুড়ে ছমছমিয়ে ওঠে বুটের টকটক শব্দ। আরহানের অবস্থা নাজুক। রনি ও তার লোকেরা তাকে পিটিয়েছে বেধড়ক। তার শরীরের প্রতিটা অংশ ক্ষতে ভরা। ঈশানী কেঁদে ফেলল আরহানের এই অবস্থা দেখে। আরহানকে জড়িয়ে ধরে চুমুতে ভরিয়ে দিল। প্রতিটা ক্ষতে চুমু দিয়ে যেন সেসব ব্যথা শুষে নেওয়ার প্রয়াস চালাচ্ছে সে। আরহান নির্জীব হয়ে দেখে যাচ্ছে ঈশানীর পাগলামি।
কক্ষে আরহান, ঈশানী ছাড়াও উপস্থিত ছিল ইয়াসিন। বাকি ফোর্সের লোকেরা রনিকে ধরতে পিছু নিয়েছে। ইয়াসিন এগিয়ে গিয়ে বলল, ভাই, আমাদের এবার বেরিয়ে পড়া উচিত। এখনও বিপদমুক্ত নন আপনারা। ঈশানীর দিকে তাকিয়ে আবার বলে। আরহানের 2 হাত ঈশানী ও ইয়াসিনের 2 কাঁধে ভর দিয়ে উঠে দাঁড়ায়। পায়ের হাঁটু ও গোড়ালিতে মেরে জায়গাগুলো ভালো জখম করেছে। প্যান্ট ছিঁড়ে রক্ত বেরোচ্ছে, থেতলে গেছে জায়গাগুলো। রুম থেকে বের হয়ে কিছু দূর যাওয়ার পর আরহান ইয়াসিনকে বলে, তুমি একটু গিয়ে দেখো রনিকে ধরতে পেরেছে কিনা, আর গাড়িটাও বের করো। এখান থেকে বের হয়ে আমরা রওনা দেব।